আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সাথে আছে আমি তাসনিম আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান লেকচার 3 নিয়ে, যেখানে আমরা কথা বলবো খতিয়ান সম্পর্কে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করে ফেলি। প্রথমে জানবো যে খতিয়ান কি, খতিয়ান কাকে বলে, বা এই খতিয়ানের যে ইংলিশ শব্দ লেজার সেটি কোথা থেকে এসেছে। ইংরেজি লেজ, LEDGE লেজ শব্দটির অর্থ হচ্ছে তাক। এটা আমরা জানি যে ইংরেজি লেজ শব্দের অর্থ কি, তাক। এই লেজ শব্দটি মূলত আমাদের লেজার শব্দের উৎপত্তি। আর যে লেজার শব্দটি আছে, যে ওয়ার্ডটি আছে, এটার বাংলা মিনিং হচ্ছে আমাদের খতিয়ান। তার মানে আমরা জানবো যে ইংরেজি লেজ শব্দটি থেকে আমাদের লেজার শব্দের উৎপত্তি হচ্ছে। লেজ শব্দের অর্থ তাক এবং লেজার শব্দটি সেখান থেকে উৎপত্তি হচ্ছে আমাদের খতিয়ান। ওকে, যে বইতে কোনো প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে সংক্ষিপ্ত আকারে ও পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা হয়, আমরা তাকে কি বলছি, খতিয়ান বলছি। এই যে এখানে আমরা পাকাপাকিভাবে লিপিবদ্ধ করছি, এই জন্য খতিয়ানকে আমরা হিসেবের পাকা বই বলে থাকি। ওকে, এই হচ্ছে আমাদের খতিয়ান। কেন আমরা খতিয়ান প্রস্তুত করি বা কেন আমাদের খতিয়ানটা প্রস্তুত করতে হয়, এই বিষয়টি আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো যে লেনদেন সমূহ সম্পাদিত হবার সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় আমরা কি করি, তারিখ অনুযায়ী ক্রমান্বয়ে এদেরকে কোথায় লিপিবদ্ধ করি, হিসাবে যে প্রাথমিক বই জাবেদা সেখানে লিপিবদ্ধ করি। কিন্তু জাবেদা হতে লেনদেন সমূহের ফলাফল নিরূপণ সম্ভব হয় না। অর্থাৎ কোন খাতে কত টাকা আয়, কোন খাতে কত টাকা ব্যয়, ব্যবসায়ের মোট পাওনা বা মোট দেনা কত, মোট কত টাকার সম্পত্তি ক্রয় করা হয়েছে ইত্যাদি আমরা জাবেদা হতে জানতে পারি না বা সম্ভব নয়। কাজেই বিভিন্ন বিষয়ের জন্য পৃথক পৃথক পৃষ্ঠায় ভিন্ন ভিন্ন হিসাব খুলতে হয় এবং লেনদেনগুলোকে আমরা জাবেদা হতে স্থানান্তরিত করে শ্রেণীবদ্ধ ও পাকাপাকিভাবে পুনরায় লেজার বা খতিয়ানে লিপিবদ্ধ করে থাকি। ফলস্বরূপ খতিয়ান হতে যে কোনো সময় একটি ব্যবসায়ের যাবতীয় দেনা পাওনা, আয় ব্যয়, সম্পদ দায় ইত্যাদি সম্পর্কে আমরা একটা নির্ভরযোগ্য তথ্য পাবো। ঠিক এই লাইনটার জন্যই যে খতিয়ান হতে আমরা যে কোনো সময় একটি ব্যবসায়ের আয় ব্যয়, দেনা পাওনা, সম্পদ দায় সম্পর্কে একটা নির্ভরযোগ্য তথ্য পাবো, সেজন্য আমাদের কি করতে হয়, খতিয়ান প্রস্তুত করতে হয়। আর মনে রাখবো যে খতিয়ানকে আমরা সকল হিসেবের বা সকল বইয়ের রাজা বলি এবং একে আমরা হিসেবের পাকা বই বলে থাকি। ওকে, এবার আসি খতিয়ানের উদ্দেশ্য, কেন আমরা খতিয়ান প্রস্তুত করি। ওকে, প্রথমত লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ, এর জন্য আমরা কি করে থাকি, খতিয়ান লিপিবদ্ধ করে থাকি। যে লেনদেন সময় স্থায়ীভাবে লিপিবদ্ধ করা খতিয়ানের মাধ্যমে শুধুমাত্র আমাদের সম্ভব। দ্বিতীয়ত শ্রেণী বিভাগ, যে খতিয়ানের মাধ্যমে হিসাব সমূহকে পৃথক পৃথকভাবে আমরা শ্রেণী বিভাগ করা হয়, ফলে হিসাব সমূহের ফলাফল সহজে আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। তৃতীয়ত গাণিতিক শুদ্ধতা যাচাই, খতিয়ান হিসেবের উদ্বৃত্ত নিয়ে রমিল তৈরি করে আমরা কি করতে পারি, গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। চতুর্থ নাম্বার উদ্বৃত্ত নির্ণয়, একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিটি হিসাব খাতে উদ্বৃত্ত নির্ণয়ের উদ্দেশ্যে আমরা কি করে থাকি, খতিয়ান তৈরি করে থাকি। তারপর পঞ্চমে আসে চূড়ান্ত হিসাব প্রণয়নের সহায়তা, খতিয়ানের মাধ্যমে চূড়ান্ত হিসাব তৈরি করে ব্যবসায়ের আর্থিক অবস্থা আমরা কি করতে পারি, জানতে পারি। এবং সঠিক হিসাব সংরক্ষণ, যে লেনদেন সমূহকে হিসাব ও ডেবিট, অর্থাৎ যে হিসাবে ডেবিট এবং ক্রেডিট যে দুটো খাত আছে সেই অনুযায়ী খতিয়ানে লিপিবদ্ধ করা হয়, ফলে সঠিকভাবে আমরা হিসাব সংগ্রহ করতে পারি। ডেবিট খাতে কতটুকু, ক্রেডিট খাতে কতটুকু, আদৌ উভয় সমান আছে কিনা, এই সমস্ত বিষয় আমরা জানতে পারি সঠিক হিসাব রক্ষণের মাধ্যমে, যেগুলো হচ্ছে আমাদের খতিয়ানের উদ্দেশ্য ছিল। এবার আমরা আসবো খতিয়ানের বৈশিষ্ট্য সম্পর্কে। সো বৈশিষ্ট্যতে বলা হয়েছে প্রথমে শিরোনাম থাকবে। ওকে, খতিয়ানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, আমাদের প্রতিটি হিসাব খাতের জন্য পৃথক পৃথক শিরোনাম। এই শিরোনামই হচ্ছে আমাদের কি একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা লাগবেই। যদি শিরোনাম না থাকে আমরা জানতে পারবো না বা বুঝতে পারবো না, আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়বে যে এটা কোন হিসাবে খতিয়ান করছি আমরা। তারিখ, শিরোনামের পরে থাকবে তারিখ, খতিয়ানের লেনদেন সময় তারিখ অনুযায়ী আমরা কি করি, লিপিবদ্ধ করি। এরপর থাকবে ডেবিট এবং ক্রেডিট। টি ফর্মে বা সনাতনে প্রতিটি খতিয়ানের বাম দিকে ডেবিট এবং ডান দিকে আমরা কি বলে থাকি, ক্রেডিট বলে থাকি। এরপরে জাবেদা পৃষ্ঠা থাকবে, জাবেদা থেকে লেনদেন খতিয়ানে স্থানান্তর করার সময় আমরা কি লিখি, জাবেদা পৃষ্ঠা লিখি।
আচ্ছা, অপরদিকে কি থাকবে এখন? টাকার পরিমাণ থাকবে, যে ক্ষতির ডেবিট এবং ক্রেডিট কলামে টাকার ঘরে আমরা কি করব? টাকার পরিমাণটা লিপিবদ্ধ করব। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের কি থাকছে? তোমার বৈশিষ্ট্য থাকছে, এবং তারপরে কি থাকছে? জের টানা। নির্দিষ্ট সময় শেষে প্রত্যেকটি খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট দিকের আমরা কি করছি? পার্থক্য নির্ণয় করে একটা জের অথবা উদ্বৃত্ত ব্যালেন্স বের করছি, এবং সর্বশেষ সমাপনী রেখা টানার মাধ্যমে উভয় দিকের মোট টাকার যোগফল নিচে আমরা কি করছি? যে দুটার সমতা রেখা টানছে, এটা হচ্ছে আমাদের কি? সমাপনী জের টানা। জেনে আমরা বোঝাচ্ছি যে এই পর্যন্ত আমাদের হিসাব কোজ, এবং সর্বশেষ আমার কি থাকছে? একটা নির্দিষ্ট ছক থাকবে। নির্দিষ্ট ছকের মাধ্যমে আমরা কি করব? এগুলোকে আমরা সাজাবো। ওকে, খতিয়ানের নির্দিষ্ট ছক অনুযায়ী অঙ্কন করতে হয়। সাধারণত আমরা দুই ধরনের ছক দেখতে পাই, যেটাকে আমরা বলি টি ফর্ম, আরেকটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং ফর্ম বা চলমান জের ছক। তো চলো আমরা প্রথমে এখানে কি বললাম যে তোমার টি ফর্ম ছিল একটা ছিল কি ডেবিট ব্যালেন্সিং ফর্ম বা চলমান জের ছক। সো এইটার যে ছকগুলো সেগুলো আমরা একটু পরে দেখব। তার আগে আমরা একটু দেখব সেটা হচ্ছে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স। সো খতিয়ানের ডেবিট দিক বড় হলে তাকে আমরা কি করি? ডেবিট ব্যালেন্স, এবং ক্রেডিট দিক যদি বড় হয় তখন আমরা তাকে কি বলি? ক্রেডিট ব্যালেন্স বলি। তবে একটা কথা আছে যে বা ব্যালেন্স সবসময় উল্টো ঘরে বসবে। বুঝতে সমস্যা হচ্ছে, দেখো জের বা ব্যালেন্স সবসময় উল্টো ঘরে বসবে বলতে বোঝানো হয়েছে যে ডেবিট ব্যালেন্স ক্রেডিট দিকে এবং ক্রেডিট ব্যালেন্স ডেবিট দিকে বসে আমরা কি করব? দুটো দিক সমান করব। তাহলে এই কথাটি যদি একটু বিস্তৃত কথা বলতে যাই, যে আমরা ডেবিট ব্যালেন্স ক্রেডিট দিকে, ক্রেডিট ব্যালেন্স ডেবিট দিকে বসে আমরা কি করব? দুটো পাশ সমান করব। এই হচ্ছে আমাদের তোমার ডেবিট ব্যালেন্স এবং হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। এবার আসবো আমরা খতিয়ানের বিভাজন বা শ্রেণী বিভাগকরণের সম্পর্কে, যে খতিয়ানকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে সাধারণ খতিয়ান এবং অপরটি হচ্ছে আমাদের সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান কি, সহকারী খতিয়ান কি, চলো জেনে নেওয়া যাক এই সম্পর্কিত বিস্তারিত তথ্য। প্রথমে আমরা আগে জানবো যে কেন প্রয়োজন, অর্থাৎ কি কেন প্রয়োজন, এই খতিয়ানের যে বিভাজনটা করছি সে বিভাজনটা কেন প্রয়োজন। ওকে, খতিয়ান বলতে আমরা সাধারণ খতিয়ানকে বুঝি। স্বাভাবিক, আমরা দায় বলতে যেমন সাধারণ দায়কে বুঝি, খতিয়ান বলতে ঠিক একইভাবে আমরা সাধারণ খতিয়ানকেই বুঝবো। আধুনিককালের বা হচ্ছে তোমার আধুনিককালের যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশের পরিধি বিস্তৃত হওয়ায় একটি মাত্র সাধারণ খতিয়ানের মাধ্যমে বা একটি মাত্র সাদা খাতায় সকল হিসাব আমরা কি করতে পারি না? স্মরণ করতে পারি না। সাধারণ খতিয়ানে অতিরিক্ত বড় আকার ধারণ করে যদি কি করি? আমরা এই যে এখানে বললাম যে পরিধি বিস্তৃত হওয়ায় একটিমাত্র সাধারণ খাতায় সকল হিসাব সংরক্ষণ করলে আমাদের কি হচ্ছে? সাধারণ খতিয়ান অতিরিক্ত বড় আকার ধারণ করছে। এর ফলে আর্থিক বিবরণী প্রস্তুতিকরণ আমাদের ক্ষেত্রে একটা জটিল থেকে জটিলতর পর্যায়ে চলে যাচ্ছে। সাধারণ খতিয়ানকে ঝামেলামুক্ত রাখা এবং শ্রম বিভাগের সুবিধার্থে সাধারণ খতিয়ানের পাশাপাশি সহকারী খতিয়ানও আমাদের কি করার প্রয়োজন হয়? প্রস্তুত করার প্রয়োজন হয়। সাধারণ খতিয়ানের পাশাপাশি সহকারী খতিয়ান প্রস্তুত করাকে আমরা সহকারী খতিয়ানের বিভাজন বলে থাকি। তাহলে কেন প্রয়োজন বিভাজন করা, এটা যদি এক বাক্যে এক কথায় অ্যান্সার করতে যাই, আমরা বলবো যে পরিধি বিস্তৃত হওয়ায় আমাদের একটি খাতাতে সকল ধরনের হিসাব রাখলে সেটা অনেক বড় হয়ে যায় এবং আমাদের ক্ষেত্রে হিসাব রাখাটা অনেক জটিল হয়ে যায়। সেজন্য আমরা এর পাশাপাশি একটা কি করছি? সহকারী খতিয়ান প্রস্তুত করছি, যাতে সাধারণ খতিয়ানের উপর চাপটা কমে যায়। ওকে, এজন্য এবার আসি সাধারণ খতিয়ান। প্রথম বিভাজন সাধারণ খতিয়ান, যে খতিয়ানে সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব, দ্যাট মিনস অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি সম্পর্কিত সকল ধরনের হিসাব সংরক্ষণ করা হয়, আমরা তাকে কি বলছি? সাধারণ খতিয়ান বলছি। সাধারণ খতিয়ানে কি কি থাকছে? আমার সম্পদ, অ্যাসেট থাকছে, লায়াবিলিটিস, দায় থাকছে, ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব থাকছে। খতিয়ানে সংরক্ষিত হিসাব সময়ের শিরোনাম এবং যে নিয়ে আমরা কি করে থাকি? রেওয়ামিল প্রস্তুত করে থাকি। আমরা যদি হিসাব বিজ্ঞানের সংজ্ঞাদায়িত্ব যাই তখন আমরা দেখেছিলাম যে আমরা কি করি? প্রথমে লেনদেনগুলোকে চিহ্নিতকরণ করি, বিশ্লেষণ করি, তারপরে সেটাকে জাবেদা নিয়ে যাই, জাবেদা থেকে খতিয়ানে আসি, খতিয়ান থেকে কোথায় যায়? রেওয়ামিলে যাই। সেজন্য আমরা বলি যে এখানে খতিয়ান হিসাব সমূহের বা খতিয়ানের সংরক্ষিত হিসাব সমূহের শিরোনাম এবং যে নিয়ে আমরা কি করি? রেওয়ামিল প্রস্তুত করি। ওকে, আবার আমরা রেওয়ামিলে প্রদর্শিত হিসেবে যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। অতএব প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী সমূহে প্রদর্শিত সকল ধরনের হিসাব আমরা সাধারণ খতিয়ানে কি করব? স্মরণ করব। আর্থিক বিবরণী সমূহে প্রদর্শিত যত ধরনের হিসাব আছে সবগুলো আমরা কোথায় নিয়ে আসবো? সাধারণ খতিয়ানে নিয়ে আসবো। এখানকার মধ্যে এলিমেন্টস হচ্ছে সম্পদ, দায় এবং হচ্ছে মালিকানা সত্ত্ব। আশা করছি ক্লিয়ার।
এবার আমরা কথা বলি সহকারী খতিয়ান সম্পর্কে। ওকে, সাধারণ খতিয়ানের সংক্ষিপ্তকারে লিপিবদ্ধ একটি হিসাবের বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের উক্ত হিসাবের সাথে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের একটি স্বতন্ত্র হিসাব যে খতিয়ান আমরা লিপিবদ্ধ করছি সেই খতিয়ানটাকে আমরা বলছি তোমার সহকারী খতিয়ান। আই রিপিট, সহকারী খতিয়ান মিন্স সাধারণ খতিয়ানের সংক্ষিপ্তকারে লিপিবদ্ধ একটি হিসাবের বিস্তারিত তথ্য জানার জন্য উক্ত হিসাবের সাথে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের এক একটি স্বতন্ত্র হিসাব যে খতিয়ান আমরা কি করছি লিপিবদ্ধ করছি আমরা তাকেই বলছি কি তোমার সহকারী খতিয়ান। ওকে, প্রচলিত দুটি খতিয়ান আমরা জানি বা খতিয়ানের আমরা জানি, একটা হচ্ছে তোমার দেনাদার খতিয়ান, একটা হচ্ছে পাওনাদার খতিয়ান। আচ্ছা, এখানে আমরা বললাম যে দুটি সহকারী খতিয়ান আছে প্রচলিত, এক নম্বর হচ্ছে আমাদের দেনাদার, দুই নম্বর হচ্ছে পাওনাদার খতিয়ান। আচ্ছা, শুধুমাত্র দেনাদার খতিয়ান এবং পাওনাদার খতিয়ান এই টার্ম দুটো আমাদের মনে রাখলেই চলবে না, আমাকে মনে রাখতে হবে যে এই টার্ম দুটোর পাশে বা এই টার্ম দুটোর অন্য কোনো মিনিংস আছে কিনা যেটা দ্বারা আমরা বুঝতে পারবো। ওকে, হ্যাঁ অবশ্যই আছে। যেমন আমরা দেখছি দেনাদার খতিয়ানের অপর নাম হচ্ছে প্রাপ্য হিসাব খতিয়ান, এটাকে আবার আমরা বলতে পারি বিক্রয় খতিয়ান। অপরদিকে পাওনাদার খতিয়ানের অপর নাম হচ্ছে প্রদায় হিসাব খতিয়ান, অপরদিকে এটাকে আমরা বলতে পারি ক্রয় খতিয়ান। তাহলে আমাকে মনে রাখতে হবে যেটা দেনাদার খতিয়ান সেটাই প্রাপ্য হিসাব খতিয়ান, সেটা হচ্ছে আমাদের বিক্রয় খতিয়ান। যাহাই আমার পাওনাদার খতিয়ান তাহাই প্রদায় হিসাব খতিয়ান, তাই হচ্ছে আমাদের ক্রয় খতিয়ান। সো এই বিষয়গুলো আমাকে কি করতে হবে, জানতে হবে এবং এক বাক্যে মানতে হবে। এবার আসি দেনাদার খতিয়ান, প্রাপ্য হিসাব খতিয়ান অথবা বিক্রয় খতিয়ান সম্পর্কে, সেখানে কি কাজগুলো সংগঠিত হয়। এখানে দেনাদার সহকারী খতিয়ানে ক্রেতা বা গ্রাহক অথবা দেনাদারদের ব্যক্তিগত যে হিসাবগুলো আছে সেগুলোকে আমরা স্বতন্ত্রভাবে সংরক্ষণ করে থাকি। তাহলে যদি কখনো জানতে চাওয়া হয়, প্রশ্ন আসে এমসিকিউতে দেনাদার খতিয়ান অথবা প্রাপ্য হিসাব খতিয়ান অথবা বিক্রয় খতিয়ানে কাদের হিসাব সংরক্ষণ থাকে, তখন আমরা বলবো এইখানে বা এই দেনাদার সহকারী খতিয়ানে ক্রেতা গ্রাহকগণ, ফার্স্ট অফ অল ক্রেতা গ্রাহকগণ অথবা দেনাদারদের ব্যক্তিগত স্বতন্ত্র হিসাব কি করা থাকে, সংরক্ষণ করা থাকে। ঠিক একইভাবে আমরা যখন দেখছি এখানে পাওনাদার খতিয়ান এর অপর নাম প্রদায় হিসাব অথবা তোমার ক্রয় খতিয়ান, সেখানে কাদের হিসাব সংরক্ষণ থাকছে, সেখানে থাকছে তোমার বিক্রেতা সরবরাহকারী অথবা পাওনাদারদের ব্যক্তিগত হিসাব, সেখানে আমরা কি করছি সংরক্ষণ হতে দেখছি। আশা করছি ক্লিয়ার যে পাওনাদার খতিয়ান বিক্রয় খতিয়ানে কোন কোন হিসাব সংরক্ষণ করা হয়। সো এটা আমাদের কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, এবার আমরা দেখছি খতিয়ানের ছক। আমরা একটু আগে যখন খতিয়ানের বৈশিষ্ট্যতে ছিলাম তখন পড়েছিলাম যে খতিয়ানের ছক সাধারণত দুটো হয়, একটা হচ্ছে সনাতন, একটা হচ্ছে কি ব্যালেন্সিং জেড ছক বা চলমান জেড ছক যেটাকে আমরা বলি আর কি। ওকে, সো এই জন্য আমরা দেখলাম এখানে একটা সাধারণ ছক টি ছক বা যেটাকে আমরা কি বলতে পারি সনাতন ছক বলতে পারি। অপরদিকে একটা আধুনিক চলমান জেড ছক বা ব্যালেন্সিং ফর্ম, ঠিক আছে এটা। তো চলো আমরা এই ছকগুলো একটু দেখে আসি। প্রথমে কথা বলবো সাধারণ ছক টি ছক অথবা কি নিয়ে, সনাতন ছক নিয়ে, যেখানে আমাদের মোট 8টি কলাম থাকবে, মোট 8টি কলাম থাকবে, ডেবিট পাশে 4টি, ক্রেডিট পাশে 4টি। প্রথমে আমরা একটা ঘর টানবো, এভাবে ছক টেনে নিব, আমরা ডিভাইড করব, ডান। এপাশে থাকবে তারিখ বিবরণ, এখানে থাকবে টাকা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এভাবে নাও। এখানে তোমার থাকবে তারিখ থাকবে, বিবরণ থাকবে, খতিয়ান করছি জাবেদা পৃষ্ঠা, টাকা থাকবে ডেবিট টাকা। এপাশে ঠিক একই রকমভাবে 4টা ঘর থাকবে, প্রথমে তারিখ থাকবে, বিবরণ থাকবে, তারপর থাকবে। ওকে, ওকে ডান। তাহলে প্রথমে কি দিচ্ছি আমরা এখানে, এটা হচ্ছে ডেবিট পাশ, এটা হচ্ছে আমাদের ক্রেডিট পাশ। ওকে, এখানে থাকছে তারিখ, দেন হচ্ছে বিবরণ, দেন হচ্ছে জাবেদা পৃষ্ঠা, দেন হচ্ছে ডেবিট টাকা। সিমিলারলি এখানে থাকছে তারিখ, এখানে বিবরণ, দেন এখানে থাকছে জাবেদা পৃষ্ঠা, এখানে থাকছে তোমার ক্রেডিট টাকা। এই যে আমার এইখানে কয়টা ঘর, 4টা, এইখানে তোমার হচ্ছে 4টা, এই দুটা মিলে হচ্ছে আমাদের 8টা। ওকে, ডেবিট পাশে 4টা, ক্রেডিট পাশে 4টা, সবগুলো হচ্ছে তারিখ বিবরণ
জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ক্রেডিট টাকা। এই হচ্ছে আমাদের সাধারণ বা টি ছক। এবার আমরা দেখব যেটা, সেটা হচ্ছে আমাদের আধুনিক অথবা চলমান জের ছক। এখানকার জন্য প্রথমে আমরা টেনে ফেলি। ওকে, প্রথমে কি দিতে হবে, আমাদের যে ঘরটা থাকবে সেটা হচ্ছে তারিখ, দেন থাকবে আমাদের বিবরণ, দেন থাকবে আমাদের জন্য হচ্ছে তোমার জাবেদা পৃষ্ঠা, দেন থাকবে ডেবিট টাকা, দেন ক্রেডিট টাকা, দেন হচ্ছে আমাদের জন্য থাকছে এখানে জের, এখানে ডেবিট, এখানে হচ্ছে আমাদের ক্রেডিট। এই হচ্ছে আমাদের আধুনিক বা চলমান জের ছক, যেখানে প্রথমে থাকছে তারিখ, তারপর হচ্ছে বিবরণ, তারপর জাবেদা পৃষ্ঠা, তারপর ডেবিট টাকা, তারপর ক্রেডিট টাকা, দেন জেরে আবার ডেবিট এবং হচ্ছে ক্রেডিট। সো তোমার যে কোনোভাবেই তুমি করতে পারো, তোমার যেটা তোমার সহজ মনে হবে তুমি সেভাবেই করবা বা সেই ছক দিয়ে তুমি করবা। কিন্তু প্রশ্নে যদি উল্লেখ থাকে যে আমাকে চলমান অথবা আমাকে সনাতন করতে হবে, তোমাকে সেটাই করতে হবে। আদারওয়াইজ যদি উল্লেখ না থাকে, তুমি যেটা মনে তোমার হবে আমি সহজ, এটা আমি পারি, সেটা করবা। তো সাধারণত আমাদের ক্ষেত্রে এই চলমান যে ছকটা আছে সেটা তুলনামূলকভাবে সহজ লাগে, ঠিক আছে? চলমানটা সহজ লাগে আধুনিকটার থেকে, সনাতনটার থেকে। সো তোমরা করবা যেটা ইচ্ছে, তবে প্রশ্ন যদি ডিরেক্ট উল্লেখ করা থাকে যে আমার এই পদ্ধতিতেই করতে হবে, সো আমি বাধ্য, আমাকে সেই পদ্ধতিতেই এখানে করতে হবে। তো আশা করছি চলমান জের ছক এবং সনাতন জের ছক বুঝেছো যে কীভাবে আসলে অঙ্কন করতে হবে। এবার গুরুত্বপূর্ণ প্রশ্নতে আসি। আমাকে দুটো প্রশ্ন জানতে হবে, কারণ আমরা এখানে শুধু এসএসসির জন্য পড়বো না, আমরা এমনভাবে পড়বো যাতে আমাদের অ্যাডমিশন লেভেলে কিছু কাজে লাগে। তো অ্যাডমিশন লেভেলে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে কি করতে হয়, লিখিত দিতে হয়, সেখানে হিসাব বিজ্ঞানের একটা অংশ থাকে, তার জন্য আমাকে পড়তে হবে। তো সেই জন্য তোমরা পড়ে রাখতে পারো যে খতিয়ানকে সকল বইয়ের রাজা কেন বলা হয় এবং জাবেদা ও খতিয়ানের মাঝে পার্থক্য কি, এই দুটো তোমরা পড়বা। ওকে, এবার লেকচার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখছি। প্রথমত আমরা দেখব, বলা হয়েছে 1 নম্বরে, দেখো যে হিসাব বিজ্ঞানের স্থায়ী বই কোনটি? হিসাব বিজ্ঞানের স্থায়ী বই কোনটি? লেনদেন, জাবেদা, খতিয়ান, আর্থিক বিবরণী। আমরা জানি এটা হচ্ছে খতিয়ান। ওকে, হিসাব প্রক্রিয়ার খতিয়ান কোন কাজটি করে? হিসাব প্রক্রিয়ায় খতিয়ান কোন কাজটি করে? সংক্ষিপ্তকরণ করে, শ্রেণীবিন্যাসকরণ করে, শ্রেণী লিপিবদ্ধকরণ করে, নাকি আর্থিক ফলাফল নির্ণয় করে? আমরা জানি সংক্ষিপ্তকরণ করে র মিল, লিপিবদ্ধকরণ করে জাবেদা, তাহলে শ্রেণীবিন্যাসকরণ করবে হচ্ছে আমাদের খতিয়ান। ওকে, কোন বইকে সকল বইয়ের রাজা বলা হয়? আমরা এক বাক্যে এক কথায় বলবো, খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। খতিয়ান প্রস্তুত কাজকে সহজ করে তোলে কোনটি? খতিয়ান প্রস্তুতের কাজকে সহজ করে তোলে আমাদের হচ্ছে জাবেদা। রামিল তৈরির কাজকে সহজ করে তোলে খতিয়ান। আর্থিক বিবরণীর কাজকে সহজ করে তোলে রামিল, অর্থাৎ ইমিডিয়েট আগেরটা, ঠিক আছে, ইমিডিয়েট পূর্বেরটা। এই তারপরে একটা আমাদের এখানে প্র্যাকটিস ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা কী রকম দেখো, বলা হয়েছে জনাব মীর সাহেব 2021 সালের 1 জানুয়ারি নগদ 40,000 টাকা, 30,000 টাকার মোটর গাড়ি, 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করে। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলো ছিল এরকম: জানুয়ারি 2 তারিখে পণ্য ক্রয় করা হয়েছিল 20,000 টাকা, জানুয়ারি 10 তারিখে পণ্য বিক্রয় 45,000 টাকা, জানুয়ারি 15তে আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, 31-এ বেতন প্রদান 2,000 টাকা। ক নম্বরে বলেছে আমাকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, প্রারম্ভিক মূলধন মানে কোন মূলধন? সমাপনী মূলধন মানে কোন মূলধন? মূলধন সাধারণত দুই ধরনেরই হয়, একটা সমাপনী, একটা হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভিকটা যেটা বছর শুরুতে সেটা হচ্ছে প্রারম্ভিক, শেষে যেটা সেটা হচ্ছে সমাপনী। ওকে, সো প্রারম্ভিক যেহেতু বলেছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, সো প্রারম্ভিক মানে 1 তারিখে যা কিছু আছে সেগুলো যোগ করে দিয়ে আমরা বের করব, ঠিক আছে? ওকে, খ নম্বরে বলেছে যে 2 থেকে এই যে 31 পর্যন্ত তারিখ পর্যন্ত লেনদেনগুলো আছে সেগুলো জাবেদা দিতে হবে। কারণ আমরা জানি, একটু আগে এমসিকিউতে পড়েছি যে খতিয়ানকে সহজ করে তোলে, প্রস্তুতকে সহজ করে তোলে জাবেদা, সেজন্য জাবেদা করতে হবে। দেন গ নম্বরে বলেছে যে উপরিক্ত লেনদেনগুলো হতে আমাকে কি করতে হবে? নগদান হিসাব। একটা কথা মাথায় রাখবেন, এই যে বই, ওকে,
মানে হচ্ছে আমার কি এবং হিসাব মানে আমরা কি বুঝব। ওকে, আমরা বই অথবা বহি বলতে বুঝবো জাবেদাকে, অপরদিকে হিসাব কথাটি মানে আমরা এখানে খতিয়ানকে বুঝবো, খতিয়ান। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখানে হিসাব মানে নগদান খতিয়ান করতে বলছে, নগদের মূলধনের, এখানে ক্রয় হিসাব, এখানে বেতন হিসাবের খতিয়ান তৈরি করতে বলেছে। তো চলো আমরা এখানে সমাধানটা করে ফেলি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ, তার মানে এখানে নগদে কত, 1 তারিখে যেহেতু প্রারম্ভিক বলেছি আমরা, নগদে 40,000, মোটো গাড়ি 30,000 এবং 20,000 টাকার আসবাবপত্র। এই টোটালি হচ্ছে আমাদের কি তোমার, এই টোটালি তিনটা, 40,000, 30,000, 20,000, দ্যাট মিনস 90,000 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। দেন আমাকে বলছে জাবেদা করতে 2 নাম্বার হচ্ছে পণ্য ক্রয় 20,000 টাকা, পণ্য বিক্রয় 45,000 টাকা, আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, বেতন প্রদান 2,000 টাকা। জাবেদা করে ফেলি। জাবেদা আমরা প্রথমে দেখব যে জাবেদার ছক আমরা জানি কিভাবে করতে হয়। জাবেদার কলাম থাকে 5টি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা অ্যান্ড ক্রেডিট টাকা। প্রথমে আসি, তারিখ 2016 জানুয়ারি 2 কী করেছে, নগদে পণ্য ক্রয় করেছে। নগদে পণ্য ক্রয় করলে আমরা কি করি, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কত টাকা, 20,000 টাকা। ওকে, তারপর নগদে পণ্য বিক্রয় করেছে, জাবেদা কি হবে, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত হাজার টাকা, 45,000 টাকা। এরপরে আসবাবপত্র নগদে ক্রয় করেছে, তার মানে সম্পদ নগদে ক্রয় করেছে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, 15,000 টাকা, 15,000 টাকা। এরপরে বেতন দিয়েছে নগদে, তার মানে কি বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, কত টাকা, 2,000 টাকা। দ্যাট মিনস আমাদের যে 2 থেকে 31 পর্যন্ত যে জাবেদা করার কথা ছিল, আমাদের জাবেদাটা টোটালি কমপ্লিট। ওকে, এখানে মনে রাখবেন যে জাবেদার ব্যাখ্যা কিন্তু অপরিহার্য। যদি ব্যাখ্যা তোমাকে বলে যে প্রয়োজন নেই, তখন আমরা দেব না, আদারওয়াইজ সবসময় আমাকে ব্যাখ্যা দিতে হবে। এতে সুবিধা যে তোমার খাতা দেখবে, তোমার যে খাতা পরিদর্শক যে থাকবে, সে কি করবে, এই যে এখানে আছে, যেমন আমি এখানে নগদে পণ্য বিক্রয়, এটা দেখে বুঝতে পারছি এটা কিসের জাবেদা। এইটা আমাদের জন্য, এই বোঝার জন্য আমাদের এখানে কি করতে হবে, জাবেদা সময় একটা ব্যাখ্যা দিয়ে রাখতে হবে। এটা মাস্ট করবেন। যদি বলে ব্যাখ্যার প্রয়োজন নেই, তখন আমরা এখানে দিব না, আদারওয়াইজ সবসময় আমরা এখানে বসাবো। ওকে, গ নম্বরে আমাদের রিকোয়ারমেন্ট ছিল প্রথমে নগদান হিসাব তৈরি করতে হবে। ইয়েস, প্রথমে কি করতে হবে, নগদান। খতিয়ানের সময় মনে রাখবো যে হিসাবের খতিয়ান করছি শিরোনামে তারটা লিখব, কিন্তু বিবরণে ঠিক তার উল্টোটা লিখব। দ্যাট মিনস আমরা এখানে বলতে চেষ্টা করছি, আমরা যেহেতু নগদান হিসাবের কি করছি, খতিয়ান করছি, বিবরণে এমন কোনো জায়গায় আমরা কি লিখব না, নগদান কথাটি লিখব না। বা ডেবিট ক্রেডিট যা বসাবো সব নগদানকে ঘিরেই বসাবো। নগদান যদি ডেবিট দিকে থাকে জাবেদায়, টাকাটাও ডেবিট দিকে যাবে, বিবরণে এদের উল্টো যাই থাকুক না কেন। নগদান যদি জাবেদা ক্রেডিট দিকে থাকে, টাকাটাও ক্রেডিট দিকেই বসবে। এবং এখানে মনে রাখার বিষয় যে আমার খতিয়ানের সময় আমার ডেবিট টাকা এবং হচ্ছে জেরের ক্ষেত্রে যে ডেবিট থাকে, তার মানে ডেবিট টাকা যেটা ডেবিট, এই দুটার ক্ষেত্রে আমাদের প্লাস হবে। ক্রেডিট টাকা যেটাও ক্রেডিট, এই দুটার মাঝেও প্লাস হবে। তার মানে ডেবিট ব্যালেন্স ডেবিট টাকা যোগ ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট টাকা যোগ। যদি এটার অন্য হয় ডেবিট টাকা ক্রেডিট ব্যালেন্স ডেবিট টাকা, ঠিক আছে, বা ডেবিট ব্যালেন্স ক্রেডিট টাকা, অর্থাৎ যদি উল্টো হয় তখন সেটাকে আমরা মাইনাস করব। ডেবিট ডেবিট যোগ ক্রেডিট ক্রেডিট যোগ, ডেবিট ক্রেডিট মাইনাস ক্রেডিট ডেবিট মাইনাস। ওকে, তো চলো আমরা দেখি, প্রথমে করছি নগদান হিসাব। সো এই যে জাবেদায় এখানে আমার কোথায় কোথায় নগদান আছে, প্রথমে 1 নম্বর নগদান আছে, হ্যাঁ, তারপরে 2 নম্বর নগদান আছে, 3 নম্বর নগদান আছে, অ্যান্ড লাস্ট 4 নম্বর, 4টে জায়গাতেই নগদান আছে। তাহলে বিবরণে কি লিখতে হবে, আমরা বলেছি যেহেতু নগদ হিসাব করব, নগদের বিবরণ লেখা যাবে না, বিবরণটা লিখতে হবে। তাহলে বিপদ হিসেবে ক্রয় হিসাব লিখবো, বিক্রয় হিসাব লিখবো, আসবাবপত্র লিখবো, বেতন হিসাব লিখবো। তাহলে এই যে আমরা লিখেছি এখানে যেহেতু নগদান করছি, হ্যাঁ, এখানে আমি কি করছি, তোমার ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, আসবাবপত্র হিসাব, বেতন হিসাব, জাবেদা থেকে ডান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করেছিলাম, আমরা প্রথমে একটা এখানে তোমার 1 তারিখে নগদান টাকা নিয়ে এসেছিলাম না, হ্যাঁ, নগদ টাকা নিয়ে এসেছিলাম। এই নগদ টাকাটা আমাকে কি করতে হবে, এখানে ইনক্লুড করে দিতে হবে। কিন্তু
আমাদের কিন্তু এখানে কোনো ঋণ নাই, হ্যাঁ। সো আমাদের এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে যে আমরা এখানে কী করেছি, তোমার ঋণটা বসিয়ে দিয়েছি। সো এখানে ঋণটা হবে না, ঋণটা একটু কেটে দিতে হবে, হ্যাঁ। 10,000 টাকা যে ঋণ ছিল এটা এখানে হচ্ছে না, ওকে ডান। তার মানে আমরা প্রথমে মূলধনের যে 1 তারিখে যে নগদটা নিয়ে এসেছি সেটাকে মূলধন হিসাব লিখে আমরা 40,000 টাকা ডেবিট দিকে লিখলাম, ওকে। আচ্ছা, ডেবিট দিকে লিখলাম এবং হচ্ছে যেটা কোন দিকে দিলাম, আমরা ডেবিট দিকেই দিচ্ছি, কারণ জাবেদা ছিল নগদ হিসেব ডেবিট, মূলধন হিসেব ক্রেডিট, যেহেতু নগদান ডেবিট দিকে সেই জন্য আমরা এখানে ডেবিট দিকে 40,000 টাকা বসিয়ে দিয়েছি। এবার জানুয়ারি 2-তে ক্রয় হিসাব ছিল, আমরা কত হাজার টাকা জানুয়ারি 2-তে ক্রয় করেছিলাম, দেখো জানুয়ারি 2-তে আমরা ক্রয় করেছিলাম 20,000 টাকার, এবং সেটা কোন দিকে ছিল নগদানটা ছিল আমাদের এখানে, যদি নগদে পণ্য করেছিল ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট, দ্যাট মিনস নগদান ছিল ক্রেডিট দিকে, তার মানে নগদ হিসেবে আমরা কোন দিকে বসাবো, ক্রেডিট দিকে ছিল, তাই না? তার মানে আমাকে ক্রেডিট দিকে টাকাটা এখন বসাইতে হবে। তো দেখো এখানে যদি আমরা নগদান হিসেবে উপরে হচ্ছে বিপরীত যে হিসাব সেটা হচ্ছে ক্রয়, তো টাকাটা কোন দিকে বসবে, অবশ্যই ক্রেডিট দিকে বসবে। তাহলে ক্রেডিট দিকে কত টাকা বসেছে, 20,000 টাকা বসেছে, তাই না? তাহলে 40,000 টাকাটাকে এখানে দেখো ক্রেডিট টাকা এবং হচ্ছে যেটা কি ডেবিট, তার মানে কিন্তু আলাদা, এখানে কিন্তু যোগ হওয়ার কোনো পসিবিলিটি নেই, কি হবে, মাইনাস হবে। তাহলে এই যে 20,000 থেকে যদি, অর্থাৎ 40,000 থেকে যদি 20,000, যেহেতু এখানে ক্রেডিট ডেবিট, তাহলে মাইনাস করি, তাহলে এখানে কত আসবে, আলটিমেটলি 30,000 নয়, আমাদের এখানে যে টাকাটা আসবে সেটার নাম হচ্ছে 20,000 টাকা, ওকে। তার মানে আমাদের ডেবিট জের থাকলো কত, 20,000 টাকা, ওকে। এরপরে আমরা কি করেছিলাম দেখো, এরপরে আমরা করেছিলাম যে নগদে পণ্য বিক্রয় করেছিলাম কত টাকা, 35,000 টাকা। তাই নগদটা কোন দিকে আছে, ডেবিট দিকে আছে, টাকাটা বিক্রি যাবে এবং এর বিপরীত হিসাবে বিক্রয় হিসাব বসবে ওখানে, হ্যাঁ। সো বিক্রয় হিসাবটা বসে আমরা ডেবিট দিকে কত বসাবো, 45,000 টাকা বসাবো। এই যে বসিয়ে দিলাম, আমরা বিক্রয় লিখলাম, ডেবিট দিকে 45,000 টাকা ছিল, তাহলে এই যে 20,000 টাকা কি আছে, আমার ডেবিট আছে, তাহলে ডেবিট 20,000, এখানে টাকাটা ডেবিট কত হাজার, 20,000, তাহলে এখানকার ডেবিট এখানকার ডেবিট, দুটো ডেবিট থাকলে আমরা বলেছি কি হবে, যোগ হবে, তাহলে 45,000 এবং হচ্ছে আমরা এখানে 20,000 যোগ করলে 75,000 হবে না, আলটিমেটলি আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমার 65,000 টাকা, ঠিক আছে। তার মানে আমার কত টাকা হবে, এখানে আমাদের হচ্ছে 65,000 টাকা হবে। 45,000 কী করলাম, আর সাথে 20,000 টাকা যোগ করে 65,000 টাকা লিখে দিলাম, অলরাইট। এরপরে আমাদের কি থাকছে, আমাদের থাকছে দেখো এখানে যে আসবাবপত্র আমরা নগদ আবার ক্রয় করেছি কত হাজার টাকা, 15,000 টাকা। দ্যাট মিনস এখানে কি হচ্ছে, আসবাবপত্র হিসেবে লিখে নগদান যেহেতু ক্রেডিট দিকে, আমরা ক্রেডিট দিকে টাকাটা বসাবো, কত হাজার টাকা, 15,000 টাকা। তাহলে এই যে আসবাবপত্র ক্রেডিট দিকে কত টাকা, 15,000 টাকা। তাহলে এখানে কত ছিল, 65,000 টাকা, এখান থেকে যদি 15,000 টাকা মাইনাস হয়ে যাবে, কেন, কারণ এখানে আলাদা ডেবিট না বা ক্রেডিট না, এখানে ক্রেডিট এবং ডেবিট আছে, সেজন্য মাইনাস হবে। দ্যাট মিনস এখানে 65,000 টাকা থেকে যদি 15,000 টাকা মাইনাস হয়ে যায়, তাহলে এখানে কত হবে, 60,000 না, এখানে হচ্ছে তোমার 50,000 টাকা হবে, ওকে। এখানে কতটা হাজার টাকা হবে, এখানে হচ্ছে 50,000 টাকা হবে। তাহলে আমাদের এখন এ পর্যন্ত ডেবিট ব্যালেন্স কত আছে হাতে, আমাদের হাতে আছে, এটা একটু কেটেই বসিয়ে দিই, আমাদের হাতে এ পর্যন্ত আছে তোমার হচ্ছে 50,000 টাকা, ওকে। আমাদের হাতে আছে 50,000 টাকা। এরপরে আমাদের একটা কি আছে, বেতন আছে, যেটা আমরা নগদে দিয়েছিলাম, তার মানে নগদান হিসাব কি ক্রেডিট দিকে আছে কত হাজার টাকা, 2,000 টাকা। এখান থেকে 2,000 টাকা ক্রেডিট দিকে যদি বসাই, তার মানে 50,000 থেকে মাইনাস হবে, কারণ এটা ডেবিট এটা ক্রেডিট মাইনাস হবে, তার মানে এখানে আলটিমেটলি 50 থেকে 2,000 চলে গেলে 48,000 টাকা হবে, ওকে। তার মানে এই 48,000 টাকা হচ্ছে কি, এই 48,000 টাকা হচ্ছে আমাদের একটা নগদান হিসাবের নিট, ওকে। সো এই ছিল আমাদের নগদান হিসাব, আশা করছি বুঝতে পেরেছো। দুঃখিত যে এখানে আমাদের কিছু হিসাবে একটু ভুল ছিল, টাইপিংয়ে মিস্টেক ছিল সেজন্য। সো আমরা ঠিক করে দিয়েছি, আমাদের এখানে কত, 48,000 টাকা এখন তোমার প্রপারলি হিসাব, ওকে ডান। নগদান হিসাব আমাদের ডান। এরপরে আমাদের ছিল, আমাদের হচ্ছে মূলধন হিসাব করতে হবে। সো মূলধন হিসাব আমরা জানি মূলধনের জাবেদা করি নাই, বাট 1 তারিখে তো আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করা ছিল কত হাজার টাকা, 90,000 টাকা। সো 1 তারিখে যদি প্রারম্ভিক মূলধন 90,000 টাকা আসছে, খতিয়ানো সেই 90,000 টাকাই আসবে। কিভাবে দেখো, আমরা সাধারণত এখানে কি করছি, চলমান জের চেক করছি, যেহেতু আমাকে ধারা বাধা বলে দেয়নি যে কোন ছকে করতে হবে, ওকে। সো আমরা প্রথমে জানুয়ারি 1-এ কি নিয়ে আসলাম, নগদান নিয়ে এসেছিলাম, জানুয়ারি 1-এ আবার মোটরকে নিয়ে আসলাম, জানুয়ারি 1-এ আবার কি নিয়ে আসলাম, আসবাবপত্র নিয়ে এসেছিলাম, ওকে। নগদান হিসেবে কত টাকা ছিল, 40,000 টাকা ডেবিট। কেন ডেবিট, কারণ আমরা যে নগদ হিসেবে আমরা ডেবিট দিকে বসেছিলাম, আসবাবপত্রকে ডেবিট, মোটরগাড়িকে ডেবিট, তিনটে যেহেতু ডেবিট, এখানে ডেবিট দিকে বসবে খতিয়ানে 40,000, 30,000 এবং 20,000। এখানে যেহেতু ডেবিট, ওই পাশে কি প্রথমে 40,000 টাকাকে আমরা ডেবিট পাশে বসাবো যে হিসেবে। আচ্ছা, এখন দেখো পরবর্তীতে যখন মোটরগাড়ির টাকাটা আমরা এখানে 30,000 হিসেবে বসাবো, এটা কোন দিকে বসাচ্ছি, আমরা ডেবিট দিকে বসাচ্ছি। এর আগে আমাদের একটা জের আছে কোন দিকের, আমরা ক্রেডিট দিকের জের আছে, সরি, এখানে তো আমরা মূলধন হিসাব করছি, ওকে। এখানে আমরা মূলধন হিসাব করছি, মূলধনের সাধারণ যে ক্রেডিট, যাবতীয় টাকা তো ক্রেডিট দিকেই যাবে, তাই না, আর বিপরীত হিসাবগুলো এখানে বসবে। নগদান হিসাব বসাইলাম, ক্রেডিট দিকে 40,000 টাকা দিয়েছি, যেহেতু আমার মূলধন হিসাব করছি এবং মূলধন যেদিকে সেদিকে টাকাটা যাবে। মোটর গাড়ি আসবাবপত্র লিখে আমরা এটা বিপরীত হিসাব মূলধনে লিখে আমরা এখানে 40,000, 30,000 এবং 20,000 দিলাম।
আচ্ছা, এখন এখানে প্রথম টাকাটা ছিল 40,000 টাকা ক্রেডিট জের, এই টাকাটা আমরা পরবর্তীতে জেরে নিয়ে যাব 40,000 টাকায়। আচ্ছা, এবার যখন মোটর গাড়ি হিসাবটা আমরা করব, যখন বসাবো তখন কত টাকা লিখলাম 30,000, এটা কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। এখানে একটা কি আগেরই ব্যালেন্স আছে আমার, ক্রেডিট ব্যালেন্স বা জের আছে, তার মানে ক্রেডিট হলে কি হবে আমার? যোগ হবে। তাই ক্রেডিট মানে কি? যোগ। তাই 40,000 30,000 কত হবে আমার? আলটিমেটলি 77,000 টাকা। ওকে, এরপর আসবাবপত্র কি ক্রেডিট দিকেই যাবে, কারণ আমরা বলেছিলাম যে যার খতিয়ান করবো সেটা কখনো কোথায় থাকে না, বিবরণে থাকে না, সো বিবরণের উল্টোটা থাকে। এটা যে ধরে তো আমরা টাকা বসাতে পারি না, আমরা বসাবো যার শিরোনামে যার নাম থাকবে সেটা। সো মূলধন ক্রেডিট, তার মানে এখানে আমাদের এই টাকাটা এখন কোথায় বসাতে হবে? ক্রেডিট দিকে। তাহলে এই আবার ক্রেডিট কী হচ্ছে? যোগ হয়ে যাচ্ছে 77,000 20,000 90,000 টাকা। তার মানে দেখো প্রারম্ভিক 90,000 টাকা বের হচ্ছে, এখানে 90,000 টাকা বের হয়েছে, এবং জাবেদায় আমাদের মূলধন হিসেবে ক্রেডিট ছিল 90,000, এখানেও 90,000 আছে, সব জায়গায় মিলবে। ঠিক আছে, মোট কথা যাই করে না কেন সব জায়গায় পরিমাণটা মিলে যাবে। এই হচ্ছে আমাদের মূলধন হিসাব, দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্ট। থার্ড ছিল ক্রয় হিসাব করতে। ক্রয় আমাদের কাছে একটাই ছিল, তাই না? হ্যাঁ, আমরা কি করেছিলাম? এখানে একটা পণ্য ক্রয় করেছিলাম। সো ক্রয় ক্ষেত্রে দেখো আমরা কি যাবতীয় দিয়েছিলাম এখানে। আচ্ছা, আমরা কি করেছিলাম? জাস্ট ক্রয় করেছিলাম, একটা ক্রয় করেছিলাম, তাই না? হ্যাঁ, এই যে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমাকে করতে বলছে ক্রয় হিসাব, তার মানে বিপরীত হিসাব লিখতে হবে কি? নগদান লিখে কোন দিকে টাকা আছে, ক্রয় ডেবিট দিকে আছে, ডেবিট দিকে টাকাটা বসিয়ে দিতে হবে। সো আমরা সেটাই এখন করব। দেখো আমরা এখানে কি করছি একটু লক্ষ্য করে, আমরা এখানে কি করছি? ক্রয় হিসাব বিপরীত হিসাব নগদান লিখে ক্রয় যেহেতু ডেবিট দিকে 20 আছে, এই টাকাটা জাস্ট এখানে বসাচ্ছি, আর কিছু নাই এ পর্যন্ত। যেহেতু একটাই ক্রয় একটা হিসাব। ওকে, এরপর বেতন নগদে দিয়েছিলাম 2,000 টাকা, তাই না? যে বেতন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু বেতন করছে বিপরীত হিসাব বিবরণ নগদান লিখছি, বেতন ডেবিট দিকে ছিল, টাকাটা ডেবিট দিকে 2,000, এখানে 2,000 টাকা ডেবিট দিকে। এই তো, আর তো আমাদের কিছু ছিল না। ঠিক আছে, এই হচ্ছে আমাদেরকে এখানে খতিয়ান। সো খতিয়ান আসলে যদি তুমি জাবেদা করতে পারো, জাস্ট এখান থেকে জাস্ট ট্রান্সফার করে দাও, আর কিছু না। এটা অনেক একটা ইজিয়েস্ট পদ্ধতি। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি আমাদের এ পর্যন্তই ছিল খতিয়ান সম্পর্কিত। আশা করছি তোমরা এনজয় করেছো এবং বুঝেছো। ইনশাআল্লাহ পরবর্তী কোনো লেকচারে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।